সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী যখন পদত্যাগ করলেন তখন এ নিয়ে বেশ আলোচনা সমালোচনা চলছে, নানান গুঞ্জন চলছে, পর্দার আড়ালে কি খেলা চলছে সেটা নিয়েও কথা হচ্ছে। ইতিমধ্যেই এই ঘটনার বেশ কিছু রিপোর্ট আমাদের সামনে এসেছে, কিন্তু যখন দীপেন দেওয়ান পদত্যাগ করলেন প্যারালালি সংবাদ মাধ্যমে আরও দুটি রিপোর্ট এসেছে। সেটি হলো মন্ত্রিসভায় বড়সড় পরিবর্তনের রিপোর্ট। একটি রিপোর্ট করেছে দ্য ডেইলি ক্যাম্পাস এবং আরেকটি রিপোর্ট করেছে দেশ রূপান্তর। দুটি রিপোর্টে স্পষ্টত বলা হচ্ছে 5টি মন্ত্রণালয়ে নতুন মন্ত্রী প্রতিমন্ত্রী আসতে যাচ্ছে। দেশ রূপান্তর বলছে 5 থেকে 8টি মন্ত্রণালয়, আর ডেইলি ক্যাম্পাস বলছে 5টি মন্ত্রণালয়। এই মন্ত্রণালয়গুলোতে কারা আসছেন, কোন জেলা থেকে মন্ত্রী প্রতিমন্ত্রীরা এই মন্ত্রণালয়গুলোতে আসছেন সেসব নিয়ে কথা বলবো। দীপেন দেওয়ান নিয়েও একটু কথা বলবো। শুরুতেই বলা দরকার ডেইলি ক্যাম্পাসের রিপোর্টটা নিয়ে। ডেইলি ক্যাম্পাসের রিপোর্টের হেডলাইনই করা হয়েছে শেখ রবিউল আলমকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। তারা ইংরেজিতে এই রিপোর্টটা করেছে। সেই রিপোর্টের হেডলাইনই ছিল সড়ক পরিবহন মন্ত্রণালয় থেকে শেখ রবিউল আলমকে সরিয়ে দেওয়া হচ্ছে। শুধু সেটি না, তার অধীনে যে 3টি মন্ত্রণালয় রয়েছে সেখান থেকেও আরও একটি মন্ত্রণালয় থেকেও তাকে সরিয়ে দেওয়া হবে। তাকে যে কোনো একটি মন্ত্রণালয়ে রাখা হতে পারে, সেটা সম্ভবত নৌ পরিবহন মন্ত্রণালয়। ওই 3টা মন্ত্রণালয়ের মধ্যে সবচেয়ে দুর্বল মন্ত্রণালয়ে রাখা হতে পারে, এরকম আলোচনা শোনা যাচ্ছে। ডেইলি ক্যাম্পাসের যে রিপোর্ট, সেই রিপোর্টে তারা বেশ কয়েকজনের নাম উল্লেখ করেছে এবং দেশ রূপান্তরে জেলার নাম উল্লেখ করেছে। কোন জেলা কোন বিভাগ থেকে মন্ত্রী প্রতিমন্ত্রী আনা হচ্ছে সেসব নিয়ে কথা বলা হয়েছে। তা আমি আগে একটু দেশ রূপান্তরের বিষয়টা নিয়ে কথা বলি। তারা আসলে কোন কোন জায়গা থেকে মন্ত্রী প্রতিমন্ত্রী আসছে, যে ইঙ্গিত দিয়েছেন সেটা নিয়ে একটু কথা বলি। দেশ রূপান্তরে প্রথম যে ব্যক্তির ইঙ্গিত দেওয়া হচ্ছে যে যিনি নতুন করে মন্ত্রিসভায় আসতে পারেন, মন্ত্রী পরিষদে আসতে পারেন, তিনি হলেন নারায়ণগঞ্জের একজন তরুণ এমপি। এই তরুণ এমপি বলতে কে আমরা জানি, নারায়ণগঞ্জ 2 আসনের এমপি নজরুল ইসলাম আজাদ। এবং এই রিপোর্টে বলা হচ্ছে প্রধানমন্ত্রীর খুব কাছের হিসাবে তিনি পরিচিত। তিনি ঢাকা জেলা বিএনপির সম্ভবত সহসাংগঠনিক সম্পাদক, এরকম কিছু একটা, ঢাকা জেলা বা ঢাকা বিভাগীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক এরকম কোনো একটি পদে আছেন বা সাংগঠনিক সম্পাদক পদে আছেন। নরসিংদী থেকে আরও একজনকে মন্ত্রিসভায় দেখা যেতে পারে। দেশ রূপান্তর যে রিপোর্টটা করেছে তারা সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী, এবং তারা বলছে যে তারা অফিসিয়ালসদের সঙ্গে কথা বলেছে, সেই জায়গা থেকে তারা বলছে নরসিংদী থেকে আরেকজন আসতে পারে। সেটা সম্ভবত আব্দুল মঈন খান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য। নেত্রকোনা থেকে একজন আসতে পারে। নেত্রকোনা থেকে কে আছে? লুৎফুজ্জামান বাবর কি আসতে পারেন? তিনি নেত্রকোনা 4 আসনের এমপি। সেখানে আরও 3জন এমপি আছেন, সেসব নিয়েও সেখান থেকেও আসতে পারে যে কেউ, তবে লুৎফুর বাবরের নাম শোনা যাচ্ছে। বৃহত্তর ময়মনসিংহ থেকে একজন নারী এমপির নাম মন্ত্রী হিসাবে বেশ আলোচনায় রয়েছে। বৃহত্তর নোয়াখালী জেলার একজন সিনিয়র বিএনপি নেতাকেও তারেক রহমানের মন্ত্রিসভায় শিগগিরই দেখা যাওয়ার সম্ভাবনা আছে। নোয়াখালী যেহেতু আমার জেলা, সেখান থেকে কে আসতে পারেন? কেউ বলছেন জয়নাল আবেদিন ফারুক, কেউ বলছেন বরকতুল্লাহ বুলু। সবচেয়ে যে নামটি বেশি শোনা যাচ্ছে সেটি হচ্ছে বরকতুল্লাহ বুলু। সম্ভবত তিনি মন্ত্রিসভায় আসতে পারেন। খুলনা থেকে একজন আসতে পারেন, ঢাকা থেকে একজন আসতে পারেন। ঢাকা থেকে যিনি আসতে পারেন তিনি সম্ভবত খন্দকার আবু আশফাক কিংবা আমানুল্লাহ আমান, এরকম কেউ একজন আসতে পারেন। ঢাকা 1 বা ঢাকা 3 আসন থেকে যে 2জন এমপি নির্বাচিত হয়েছেন সেখান থেকে একজন আসতে পারেন। খুলনা থেকে যার নাম শোনা যাচ্ছে আজিজুল বারী হেলালের নাম শোনা যাচ্ছে। বৃহত্তর পাবনা জেলা থেকেও একজন মন্ত্রিসভায় স্থান পেতে পারেন। সম্ভবত কৃষি মন্ত্রণালয়ের আসতে পারেন ওই পাবনা জেলার কেউ একজন, এরকম আলোচনা শোনা যাচ্ছে। কৃষি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হইতে পারেন, কিংবা সেই মন্ত্রণালয়ের মন্ত্রীরও পরিবর্তন হইতে পারে, এরকম আলোচনা অনেক জায়গায় দেখা যাচ্ছে। এর বাইরে তারা টেকনোক্রেট হিসাবে অনেকের মন্ত্রী হতে পারেন, এরকম কথা শোনা যাচ্ছে। এবং কিছু মন্ত্রণালয় তো পরিবর্তন করা হবে এবং দায়িত্বেরও পুনর্বন্টন করা হবে। এবং যেটা স্পষ্টত ইঙ্গিত, এক মন্ত্রণালয়ের দায়িত্বে একজনই থাকবেন, একাধিক মন্ত্রণালয়ের দায়িত্বে একজন থাকবেন না। ওই 1 ভার্সেস 1 এরকম রুলে চলে যাবেন আর কি। তো আমি এবার একটু
আপনার ডেইলি ক্যাম্পাস যে রিপোর্টটি করেছে সেই রিপোর্টে তারা যাদের নাম বলেছে, টেকনোক্রেট কোটায় তারা বলছে যে সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের নাম শোনা যাচ্ছে। তারা বলছে তারা হাই অফিসিয়ালসদের সঙ্গে কথা বলে এই রিপোর্টটি করেছে, সেরকমই ইঙ্গিত দিয়েছে। এবং তারা বলছে মোয়াজ্জেম হোসেন আলালের নাম আলোচনায় রয়েছে। আরেকজন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, তার নাম শোনা যাচ্ছে। আমরা জানি তাকে এমপি পদে নমিনেশন দেওয়া হয় নাই। ঢাকায় তাকে যে কোনো একটি সিটি কর্পোরেশনে মেয়র প্রার্থী করা হবে কিনা সেটা নিয়েও যে একদম কনফার্মলি এখন কোনো কিছু আমরা জানি না। সেই জায়গা থেকে হাবিবুন নবী খান সোহেলকে একটি মন্ত্রণালয় দেওয়া হতে পারে এরকম আলোচনা চলছে, এবং ডেইলি ক্যাম্পাসকে সরকারের উচ্চ পদস্থ কেউ কনফার্ম করেছে এরকম কথা বলছেন। প্রতিমন্ত্রী পদে ডক্টর মওদুদ হোসেন আলমগীর ফাভেলের নাম আলোচনায় রয়েছে টেকনোক্রেট কোটায়। তিনি একজন চিকিৎসক। তাহলে কি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মন্ত্রী কিংবা প্রতিমন্ত্রীর পরিবর্তন আসছে? হলেও হতে পারে। তারপরে আঞ্চলিক প্রতিনিধিত্বের বিবেচনায় পটুয়াখালী 4 আসন থেকে নির্বাচিত এবিএম মোশাররফ হোসেনের নাম আলোচনায় রয়েছে, তারা এই রিপোর্টে উল্লেখ করেছে। চেয়ারম্যানের উপদেষ্টা মাহিদুর রহমানের নাম রয়েছে, কুমিল্লা 9 আসনের মোহাম্মদ আবুল কালাম এবং চট্টগ্রাম 8 আসনের এরশাদুল্লাহ, এদের নাম শোনা যাচ্ছে। এটা ডেইলি ক্যাম্পাস তার রিপোর্টে উল্লেখ করেছে। আমি আবারও বলছি, তারা ইংরেজিতে এই রিপোর্টটা করেছে। এই রিপোর্টটার শিরোনামই ছিল সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী রবিউল আলমের মন্ত্রিত্ব, তিনি আসলে সেই মন্ত্রণালয়ে থাকছেন না এরকম হেডলাইনই তারা করেছেন। এবার আসি একটু দীপেন দেওয়ানের কথা। দীপেন দেওয়ান যখন পদত্যাগ করেন, আমি একটু পাজেলের মধ্যে পড়ে গেলাম যে হঠাৎ করে কেন একজন মন্ত্রী পদত্যাগ করলেন। অনেকেই বলছেন তিনি অসুস্থ, তিনিও পদত্যাগ পত্রে লিখেছেন তিনি অসুস্থ। আজকে সেখানকার বিএনপি নেতা, স্থানীয় বিএনপি নেতা, যিনি দীপেন দেওয়ানের সহযোগী হিসাবে পরিচিত, সহকর্মী হিসাবে পরিচিত, ঘনিষ্ঠ হিসাবে পরিচিত, তিনি বলছেন দীপেন দেওয়ান অসুস্থ নন। আমিও আমার গতকালের ভিডিওতে ক্লেম করেছিলাম দীপেন দেওয়ানের গত 1 মাস কিংবা 3.5 মাসে আমরা এমন কিছু দেখিনি যার কারণে প্রমাণিত হয় যে তিনি অসুস্থ। তার উপর তার বয়স 62। অর্থাৎ দীপেন দেওয়ান কোন একটি অভিমানের কারণেই পদত্যাগ করেছেন। যদিও দীপেন দেওয়ানের সহকর্মী যিনি, তিনি পত্রিকায় একটি বক্তব্য দিয়েছেন, ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, সেখানে তিনি বলছেন যে সেখানে যে জেলা পরিষদের, রাঙামাটি জেলা পরিষদের যে প্রশাসক নিয়োগ দেবে সেটা নিয়ে দ্বন্দ্ব থেকেই আসলে তিনি পদত্যাগ করেছেন। তিনি আসলে একজনকে বসাতে চেয়েছিলেন, তাকে বসতে দেওয়া হয়নি, বসতে দেওয়া হয়েছে প্রতিমন্ত্রীর অনুসারীকে বা প্রতিমন্ত্রী যার নাম সাজেস্ট করেছেন তাকে। এই ক্ষমতার দ্বন্দ্ব থেকেই নাকি দীপেন দেওয়ান পদত্যাগ করেছেন। আমি শুধু মনে করি না যে এই কারণেই তিনি পদত্যাগ করেছেন, আরও নানান কারণ থাকতে পারে। ইতিমধ্যেই তার পদত্যাগ নিয়ে পাহাড়ি অঞ্চলে বিক্ষোভ চলছে, সেখানকার মানুষ প্রতিক্রিয়া দেখাচ্ছেন। দীপেন দেওয়ান অনেক ভালো কাজ করেছেন, এগুলো পত্রিকায় উঠে আসছে, এবং দীপেন দেওয়ান পাহাড়ি এবং বাঙালির মধ্যে যে সম্প্রীতি তৈরি করার কাজ করছেন সেসব নিয়েও বন্দনা আমরা দেখতে পাচ্ছি। হঠাৎ করে তার পদত্যাগ নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে, সেই মন্ত্রণালয় কে আসছেন সেটা নিয়েও আলোচনা চলছে। তবে আমি যে কথাগুলো বলেছিলাম তার পদত্যাগের কারণ হিসাবে, আমি 6টি কারণ বলেছিলাম, সেই 6টি কারণ কিন্তু এর মধ্যেই রয়েছে। আমি বলেছিলাম যে হয়তো তিনি কিছু একটা চেয়েছেন, সেটা সরকার দেয়নি বা তিনি পাননি, অথবা তাকে কিছু একটা করতে বলা হয়েছে বা তাকে কিছু একটা দিতে বলা হয়েছে, তিনি দেননি বা তিনি করতে পারেননি, অথবা ক্ষমতার দ্বন্দ্ব, অথবা এমন করে অভিযোগ যেটা আসলে তাকে পদত্যাগ করতে বাধ্য করেছে। অনেক জায়গায় আমি লেখা দেখতেছি, অনেক জায়গায় আমি আলোচনা দেখতেছি যে প্রধানমন্ত্রী নিজে তাকে পদত্যাগ করতে বলেছেন, বিধায় তিনি পদত্যাগপত্র দিয়েছেন। এর মধ্যে কোনটা সত্য আমরা জানি না, তবে তিনি অসুস্থতার কারণে যে পদত্যাগ করেছেন এটা সত্য নয়। তিনি অসুস্থতার কারণ দেখিয়েছেন, কিন্তু তিনি অসুস্থ নন, অন্য কোনো কারণে তিনি পদত্যাগ করেছেন, এটা এখন আমাদের সামনে স্পষ্ট। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আজকে যে কন্টেন্টটি তৈরি করব এটি আমাদের দৈনন্দিন জীবনের কতগুলো সমস্যা, সেই দৈনন্দিন জীবনের কতগুলো সমস্যা যেগুলো নানা রকম রসায়ন তৈরি করে এবং নানা রকম ব্যঙ্গ কৌতুক তৈরি করে, সেই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করব, যেটি শুরু হয়েছে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব তার একটি ফুটনোট দিয়ে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র সহ বেশ কয়েকজন কর্মকর্তা আমেরিকাতে যাবেন একটি শহরে। সেখানে গিয়ে তারা
প্রশিক্ষণ গ্রহণ করবেন কি করে মশা মারতে হয়। মানে কথাগুলো খুব তুচ্ছ এবং তাচ্ছিল্যময় শুনতে মনে হলেও এখানে যে জিনিসটি আছে সেটি হলো যে এখন তো আমেরিকার সঙ্গে আমাদের খুব ধরম মহরম, এবং আমরা আগে যে সকল পেস্টিসাইড মশা মারার ওষুধ বিভিন্ন দেশ থেকে কিনতাম, এখন সেগুলো আমেরিকা থেকে কেনার চেষ্টা করা হচ্ছে। এরকম আমেরিকান একটি কোম্পানি যারা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাছে মশার ওষুধ বিক্রি করছে বা করবে, তো এই কোম্পানি তাদের নিজেদের টাকা দিয়ে যে প্লেজার ট্রিপ, খুশি করার জন্য একটা প্লেজার ট্রিপ, এটা সবসময় করে বিভিন্ন কোম্পানি। বাংলাদেশ শুরু থেকেই যারা রাষ্ট্রের সঙ্গে এই ধরনের ব্যবসা বাণিজ্য করে তারা এই ধরনের রাষ্ট্রীয় কর্মকর্তাদেরকে একটা প্লেজার ট্রিপ দিয়ে তারা এই ব্যবসা পাওয়ার চেষ্টা করে। এখানে আসলে প্রশিক্ষণ তেমন কিছু থাকে না, ডিল মোটামুটি ফাইনাল থাকে, তো খুশি হয়ে তারা এরকম একটা সুযোগ দেয়। আর যারা যায় তারাও মনে করে আছে ঠিক আছে একটু ঘুরে আসি। এর ফাঁকে যে একেবারে কাজ হয় না তাও নয়, কাজ হয়। যেমন ধরুন এই যে মশার যে ওষুধগুলো আমেরিকাতে আনা হবে, সে ওষুধটার যে কার্যকারিতা, সেই কার্যকারিতাটা আসলে কিভাবে, এই ওষুধটা তৈরি হয় কিভাবে, এবং এই ওষুধের যে ভালো দিক মন্দ দিক, মিক্সিং, ডেট, স্প্রে করার যে নিয়ম, প্রয়োগ করার নিয়ম, সংরক্ষণ করার নিয়ম, এই পুরো জিনিসগুলো আসলে বাংলাদেশে আসার পরে ধরুন সিটি কর্পোরেশনের একজন কর্মকর্তা সেটা বুঝিয়ে বললেন, একজন বৈজ্ঞানিক কর্মকর্তা বুঝিয়ে বললেন, এটা এক ধরনের ভাব। আর ওই যে ফ্যাক্টরিতে এটা তৈরি হলো বা হচ্ছে, সেখানকার বিজ্ঞানীরা তাদের ল্যাবরেটরিতে নিয়ে তারা কিভাবে এই কাজগুলো ইফেক্টিভ হয়, কত সময় ইফেক্ট হয়, প্রত্যেকটা ওষুধের একটা নির্দিষ্ট যাকে বলে সময়সীমা রয়েছে, এরপর ওটার আর কার্যকারিতা থাকে না। এই জিনিসগুলো যখন প্র্যাকটিক্যালি সেখানে দেখা হয়, কিছুটা হলো তো তার অনেক ইম্প্যাক্ট আসে। এখন একজন মেয়র তিনি তোর মশা মারেন না, কিন্তু যেহেতু যারা মশক নিধন করেন দায় দায়িত্ব তাকে নিতে হয়, গালি তাকে খেতে হয়, কাজে ওই বিষয়টা তার জানা থাকলে এখানে অনেকগুলো পজিটিভ জিনিস হতে পারে, অনেকগুলো পজিটিভ জিনিস হতে পারে। যেমন আমি আমার কর্মজীবনে যে প্রশিক্ষণগুলো নিয়েছি, যে লেখাপড়াগুলো করেছি, তো ওই সংক্রান্ত যখনই কোনো বিষয় অবস্ট্রাগল আমার সামনে এসেছে, আমি ওটা খুব দ্রুত সিদ্ধান্ত দিতে পেরেছি, তাড়াতাড়ি সেটা যাকে বলা হয় বাস্তবায়ন করতে পেরেছি। আর যেখানে আমার অভিজ্ঞতা নেই সেখানে আমি জাস্ট ভালো কিছু করতে পারিনি। তো সেক্ষেত্রে মশার ওষুধ যেখানে তৈরি হয়, কিভাবে তৈরি হয়, কিভাবে এটা প্রয়োগ করতে হয়, কি মাত্রায় প্রয়োগ করতে হয়, এটার ইফেক্ট কি, সাইড ইফেক্ট কি, এই জিনিসগুলো ঊর্ধ্বতন কর্মকর্তাদের ব্রেনে, মনোমস্তিষ্কে যদি ঢুকিয়ে দেওয়া হয়, তাহলে ফিল্ড লেভেলে হাজার হাজার যে সমস্ত যারা লোক কাজ করবে তাদেরকে পরিচালনা করা সহজ, এটা অস্বীকার করা যাবে না। তো এই জন্য হয় কি, এই সকল প্রশিক্ষণ হয় অনেক সময় রাজনৈতিক কারণে বা বিভিন্ন অন্তর্দ্বন্দ্ব কলহের কারণে এগুলো পেপারে চলে আসে, পত্রিকায় চলে আসে, অনেকগুলো যায় না। যেমন খিচুড়ি রান্না করতে বিদেশে যাচ্ছে, মানে ঘটনাটা ওইরকম না, মানে ওটা বন্ধ করার জন্য এরকম একটা যাকে বলা হয় শিরোনাম তৈরি করা হয়। সাঁতার শেখার জন্য যাচ্ছে বিদেশে, লুডো খেলার জন্য যাচ্ছে বিদেশে, এরকম অনেক নিউজ কিন্তু আপনারা দেখতে পেয়েছেন। ঠিক তদ্রূপ এরকম চট্টগ্রাম কেন্দ্রিক বিএনপি রাজনীতির যে দৈন্যদশা, সেখানে মেয়র শাহাদাতকে কেন্দ্র করে সেখানে পক্ষে বিপক্ষে যে শক্তি, সেই শক্তিরই একটা বলয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের অফিসে ঢুকে পড়েছে। তার প্রেক্ষিতে এরকম একটি যাকে বলা হয় আমেরিকা ভ্রমণ, সেই আমেরিকা ভ্রমণটিকে প্রধানমন্ত্রী কেবল শুধুমাত্র রিজেক্ট করেননি, তিনি সেখানে একটি ফুটনোট দিয়েছেন, মন্তব্য করেছেন যে মশা নিধন করার জন্য আমেরিকা যাওয়ার দরকার নেই, যে কোনো ডোবার পাশে বসলে ঘন্টাকে তিনেক বসে থাকলে কিভাবে মশা মারতে হয় এই বুদ্ধি চলে আসবে। এটা একেবারে নেহায়েতি একটা যাকে বলা হয় সার্কাজম, যেটি একটি কৌতুক কিংবা যেটি একটি যাকে বলা হয় কথার কথা। তো প্রধানমন্ত্রী সেটা লিখেছেন হুবহু সেই ফুটনোটটি সেই ফাইল থেকে, ইটস এ সিক্রেট ফাইল, ভেরি সিক্রেট ফাইল, সেটা প্রেসে চলে আসছে, ইন্টারনেটে ভাসছে। তো কারা এটা ইন্টারনেটে দিল? নিঃসন্দেহে প্রধানমন্ত্রী অফিসের কার্যালয়ের যারা লোকজন রয়েছেন তারা এটা দিয়েছেন। তারপর এটা ইন্টারনেটে আসুক, সবাই জানুক,
এই জানার মাধ্যমে সবাই প্রধানমন্ত্রীর প্রশংসা করুক, এটা পপুলিস্ট একটা সিদ্ধান্ত, মন্তব্য। আর যারা যেতে চাচ্ছিলেন ডাক্তার শাহাদাত সহ সবাই, তাদেরকে সবাই তুলোধনা করুক। এই যে কাজটা হলো, এই কাজের ফলাফলটা আসলে আওয়ামী লীগের জমানত হয়নি, বিএনপিতে এটা শুরু হলো এরকম। অর্থাৎ তারেক রহমান সাহেব তার একজন মেয়রকে তিনি অপমান করেছেন, এটা দলের জন্য ভালো সংবাদ নয়। আবার এই যে ডাক্তার শাহাদাত যে অপমানিত বোধ করলেন বা তাকে তুচ্ছতাচ্ছিল্য করা হলো বা তাকে ফালতু বানানো হলো, তিনি এরপরে আর কোনো ভালো কাজ করতে পারবেন না। এনিওয়ে, এই বিষয়গুলো আমাদের রাষ্ট্রে অহরহ ঘটে, বিভিন্ন ডিপার্টমেন্টে ঘটে। যারা এখন সরকারে আছেন তাদের একটা বিরাট অংশ ইতিপূর্বে রাষ্ট্র চালিয়েছেন, মন্ত্রী হয়েছেন, এমপি হয়েছেন, তারা এই বিষয়গুলো দেখবেন। এখন আমাদের দেশের বক্তব্য হলো যে এরকম মশা মারতে কামান দাগা বা মশা মারার জন্য প্রশিক্ষণ নিতে আমেরিকা যাচ্ছি, কথাগুলো যতই শোনানো যাক না কেন, আমাদের জাতীয় সমস্যা, অনেক রোগ বালাই কিন্তু মশার সংক্রান্ত। ম্যালেরিয়াতে প্রতি বছর কত লোক মারা যায়, ম্যালেরিয়া কত মানুষকে যাকে বলা হয় রোগাক্রান্ত করে, কত মানুষকে পঙ্গু করে। প্রতিদিন ঢাকা শহরে মশার কারণে কত মানুষের যে শ্রম ঘন্টা, শারীরিক যে অশান্তি, মানসিক অশান্তি তৈরি হয়, এটার অর্থনৈতিক মূল্য আপনি গুণে শেষ করতে পারবেন না। একইভাবে মশার চাইতেও বিশ্রী যন্ত্রণা মাছি। মাছি যে অঞ্চলে আছে, মশা ধরেন কামড়ায়, মাছি কামড়ায় না, মাছি চুলকায়। আপনার ঘাড়ের উপর মাছি বসলো, নাকের উপর মাছি বসলো, এবং মাছির কতগুলো বৈশিষ্ট্য রয়েছে। মাছি এসে নাকের উপর বসে, কানের উপর বসে, এবং আপনার মাথার যে চান্দি একটা নির্দিষ্ট জায়গাতে, কপালের নির্দিষ্ট জায়গাতে, এবং আপনার মাথার যে অংশটিতে আপনি চিন্তা করেন ঠিক সেই জায়গাটাতে, একেবারে মাথার যেটাকে চান্দি বা চাঁদি বলা হয়, সেই জায়গাতে কিন্তু মাছি বারবার আসতে থাকবে। খাবার টেবিলে বসবে, ময়লার ওখানে বসবে, সবকিছু বসবে। অর্থাৎ মাছি দ্বারা মানুষ যত ডিস্টার্ব হয়, মাছির দ্বারা যত রোগ জীবাণু ছড়ায়, এবং এটা আমাদের যত সামাজিক পারিবারিক অশান্তি তৈরি করে, সে তুলনায় মশা নিরীহ প্রাণী। মশার অনেক উপকারিতার আছে। যে মশা যে রক্ত চুষে, সব মশা এনিফিলিস জাতীয় স্ত্রী মশা ছাড়া অনেক মশাই যে আপনার রক্ত নেয়, কি সেখানে কিছু পজিটিভ দিকও কিন্তু আছে। কিন্তু মাছির কোনো পজিটিভ দিক নেই, এটা শুধু যন্ত্রণা দেয়। এখন এই মাছি মারা শেখার জন্য বা মাছি নিধনের জন্য আমাদের দেশে কোনো প্রকল্প নেই। মশা মারার জন্য প্রকল্প আছে, মাছির জন্য প্রকল্প নেই। আরেকটি জিনিস রয়েছে, আমাদের অ্যালার্জি, চুলকানি। আমাদের দেশে এসে শরীরে চুলকায়, মনে চুলকায়, মস্তিষ্কে চুলকায়, কানের মধ্যে চুলকায়। এই যে আমি যখন চুলকানির কথা বলছি, তখন এই যে আমার নাকের মধ্যে এমনি এমনি সুরসুরি লাগছে, কানের মধ্যে সুরসুরি লাগছে, একটা অ্যালার্জিক ভাব আসছে। আমরা অনেকগুলো মানুষ আছি, কারো ভালো দেখলে, সফলতা দেখলে আমাদের চুলকাতে থাকে, অস্বাভাবিক অসহ্য সে চুলকানি। সেই চুলকানির কবলে পড়ে আমরা অনেক কিছু করি, ভীষণ রকম মন্দ মন্দ কাজ করি। তো এই চুলকানি বন্ধ করার জন্য তো আমাদের আসলে একটা সভ্য দেশে যাওয়া উচিত। সে দেশটি জার্মানি। ইউরোপের মধ্যে সবচেয়ে স্ট্যাবল এবং সভ্য দেশ যদি কোনোটি থাকে, সেটি হলো জার্মানি। তো সেই জার্মানির যে সভ্যতা, সেখানে গিয়ে আপনি জানতে পারেন যে কী করে নির্লিপ্ত থাকতে হয়, কী করে কাউকে ডিস্টার্ব করতে হয় না। আমি জার্মানিতে অনেক দিন ছিলাম, সেখানে গিয়ে দেখেছি যে সেখানে যে কুকুরগুলো, সেগুলোও কিন্তু কাক, কুকুর এগুলো আজে বাজে ডাকাডাকি করে না। আজে বাজে ডাকা করে একদম শান্তশিষ্ট একটা প্রকৃতি। যে কোনো শহরে আপনি যাবেন জার্মানির, আপনি দেখবেন যে সেখানে ইভেন ওদের যে রাইন নদী, আপনি জার্মানির রাইন নদীর সঙ্গে আপনি টেমসের তুলনা করতে পারবেন, আর আমাদের পদ্মা বা চীনের হুয়াংহো, গঙ্গা, এদের সাথে তুলনাই করতে পারবেন না। ওটার যে প্রবাহ, মানে আপনার মানে ওটার যে কলকল ধ্বনি, ওটার যে স্ফটিক সে রাইন নদীর, আপনাকে পাগল বানিয়ে ফেলবে। তো কাজে এই আমাদের চুলকানি, সেই নাক খোঁচানি, চুলকানি, এই জিনিসগুলো, গুদগুদানি, আমাদের অনেকের সুরসুরাই হয়, প্রচণ্ড সুরসুরি হয়। এত সুরসুরি মানে কোনো জাতির আছে কি না আমি বলতে পারবো না। এবং আমাদের দেশের মানুষ, এই ছোটো ছোটো বুড়া বুড়া মানুষ দেখা গেল যে বাচ্চাদেরকে সুরসুরি দেয়, বাচ্চারা বুড়াকে সুরসুরি দেয়, শালা দুলাভাইকে সুরসুরি দেয়, দুলাভাই শালাকে দেয়, স্বামী স্ত্রীকে দেয়, স্ত্রী স্বামীকে দেয়, প্রেমিক প্রেমিকাকে দেয়।
এই যে আমাদের একটা জাতীয় সুশ্রী পার্টি আছে ব্যাপক সংখ্যায় গ্রামে গঞ্জে, এবং এই সকল সুশ্রী নিয়ে খুব বাজে বাজে জিনিস হয়। দাঁড়িয়ে আছে পিছন থেকে একটা লাঠি দিয়ে কোনো গৃহবধূ বা কোনো বুড়া মানুষ তার কাপড়টা একটু উছিয়ে দেওয়া হলো, বেজ্জতি করে দেওয়া হলো, তো কারো পিঠে একটু চুলকিয়ে দেওয়া হলো। তো এই জিনিসগুলো আমাদের যে একটা যে নৈতিক, শারীরিক এবং মানসিক বিকলাঙ্গতা রয়েছে, আপনি যতই ঠাট্টা করেন, যতই মস্করা করেন না কেন, এই বিষয়গুলো জাতিগতভাবে আমাদের ভিতর থেকে দূর করার জন্য আমাদের আসলে প্রশিক্ষণ দরকার। আর সেই প্রশিক্ষণের জন্য রাষ্ট্র যদি টাকা ব্যয় করে, খারাপ কিছু হবে না। ডিসি সাহেব, আমাদের 64 জেলার ডিসি, আমাদের 500টি থানা বা 600টি থানা বা 500টি উপজেলা, সেখানকার যারা টিএনও রয়েছেন, ওসি রয়েছেন, যারা প্রান্তিক লেভেলে এরকমভাবে সুশ্রী পার্টির কবলে পড়েন, তাদের যদি জানা থাকে সুশ্রী কী করে দূর করতে হয়, এবং সেই ট্রেনিং যদি তাদের থাকে, খারাপ হয় না, একেবারে খারাপ হয় না। কাজেই আমরা অনেক কিছু বলি, সব কিছু তুচ্ছ-তাচ্ছিল্যের বিষয় নয়, অনেক তুচ্ছ-তাচ্ছিল্যের বিষয়ের মধ্যেও অনেক সিরিয়াস বিষয় থাকতে পারে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।